নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন। আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এটা হলো বন্ধুরা আন্দামানের দ্বিতীয় দিনের সকাল। প্রথম দিন আমরা গিয়েছিলাম সেলুলার জেল দেখতে, আর সেই ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করা হয়েছে। আর দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ব রস আইল্যান্ডে। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু এখন ব্রেকফাস্ট করছি। আর এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে হোটেলের সামনে অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। আর আমাদের বাস চলে এসছে, এখন কিন্তু আমরা বাসের মধ্যেই আছি। এই বাসে করে আমরা এখন যাচ্ছি রস আইল্যান্ডে। তবে এই বাসে কিন্তু রস আইল্যান্ডে যাওয়া যাবে না, মেরিনা পার্কে গিয়ে আমাদের এই বাস নামিয়ে দেবে, সেখান থেকে আমরা বোটে করে যাব রস আইল্যান্ড। রাস্তার চারিদিকে মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মেরিনা পার্কের দিকে। আর আমার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রাস্তার অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মেরিনা পার্কে। ওই যে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা, আমরা এখন মেরিনা পার্কে চলে এসেছি। এখানে বোটের জন্য টিকিট কাটতে হবে। বোটের জন্য টিকিট কেটে আর নিজেদের নাম এন্ট্রি করে এখন আমরা অপেক্ষা করছি বোটের জন্য। আর আমরা এখন এগিয়ে চলেছি ফেরিঘাটের দিকে। এখান থেকেই স্পিড বোর্ডে উঠতে হবে। আর এখানে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি বোর্ডের জন্য। আর এই সমুদ্রের জল দেখুন বন্ধুরা কতটা স্বচ্ছ। জলের নিচে প্রতিটা জিনিসই কিন্তু দেখা যাচ্ছে, আর মাছগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের বোর্ড চলে এসছে, আমরা এখন বোর্ডের দিকে এগিয়ে চললাম। এই এক একটি বোর্ডে 10 জন করে বসে। আমরা যেহেতু 25 জনের গ্রুপ, তাই আমাদের বোর্ড লেগেছিল কিন্তু 3টে। দুটো বোর্ড 10 জন করে বসেছে, আর একটা বোর্ডে 5 জন ছিল, আর অন্য অচেনা গ্রুপের 5 জন ছিল। আর এখন আমি উঠে পড়েছি বোর্ডে। এই যে আমাদের বোর্ডে 10 জন হয়ে গেছে। আমাদের বোর্ড কিন্তু এখন চলা শুরু করেছে। আর এই মেরিনা পার্ক থেকে কিন্তু রস আইল্যান্ডটা দেখা যায়। ওই যে বোর্ডে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এখানে জলে নামলেই কিন্তু লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। আর এটাও কিন্তু আমাদের গ্রুপের একটা বোর্ড। এখানে 10 জন আছে, আর একটা বোর্ড আগে বেরিয়ে গেছে। বোট আমাদের চলা শুরু করেছে। হেলতে দুলতে আর জলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রস আইল্যান্ডের দিকে। খুব বেশি সময় লাগে না, 15 থেকে হয়তো 20 মিনিট সময় লেগেছিল। এই যে এইখানেই যাব আমরা। আর এখানে কিন্তু একটা ভেসেল দাঁড়িয়ে আছে। এই রকম স্পিড বোর্ডে চেপে যেতে কিন্তু আমাদের সবারই দারুণ লেগেছে। খুব মজা করতে করতে আমরা রস আইল্যান্ডে পৌঁছে গেলাম। আর এই যে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু রস আইল্যান্ডে চলে এসেছি। এখন বোট থেকে আমরা নেমে পড়েছি। এখানে নেমে এই যে ডান সাইডে রয়েছে জাপানি বাংকার্স। এই যে বন্ধুরা ডান সাইডে এই যে জাপানি বাংকার। আর এই রস আইল্যান্ডে ঢুকতেও কিন্তু প্রবেশ মূল্য লাগে, তবে আমাদের এই সবগুলোই কিন্তু
ট্রাভেল এজেন্সির মধ্যেই ছিল। আর এখানে এসে দেখতে পেলাম এইরকম অনেক হরিণ এখানে ছাড়া আছে। আর এদেরকে দেখে সবাই এতটাই খুশি যে সবাই ফটো তুলতেই ব্যস্ত। রস আইল্যান্ডের এই পুরো পার্কটাকে কিন্তু বন্ধুরা পায়ে হেঁটে ঘোরা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তবে এখানে এইরকম গাড়ির ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে গাড়িও বুক করে নিতে পারেন। প্রত্যেকটা গাড়িতে 6 জন করে বসা যায়, পার হেড 100 টাকা লাগে। আমরা গাড়ি করে নিয়েছিলাম। এখন গাড়িতে উঠে পড়েছি, গাড়ি করেই আমরা পুরো পার্কটাকে দেখে নেব। রস আইল্যান্ড খুবই ছোট আইল্যান্ড, কিন্তু এর কাহিনী ছিল অনেকটাই বড়। ব্রিটিশরা এখানে একটা ছোটখাটো শহর তৈরি করেছিল। আসলে এটা ছিল ইংরেজদের ঘাঁটি, যদিও এখন এটা ধ্বংসাবশেষ। তবে এখন এর যে পরিকাঠামোটা রয়েছে সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে সেই সময় এটা কতটা উন্নত আর জাঁকজমকপূর্ণ ছিল। ব্রিটিশরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মনের মতো করে এই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। আর এদিকে যে চেয়ারগুলো পাতা রয়েছে, এখানে প্রতিদিনই সন্ধ্যে 5টার সময় লাইট অ্যান্ড সাউন্ড দেখানো হয় এই সাদা রঙের বাড়ির উপর। আর এই বাড়িটা আগে ছিল একটা বেকারি কারখানা। এখানে ছিল ব্রিটিশদের বাংলো, ক্লাব, চার্চ, হেডকোয়ার্টার, খেলার জন্য টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, ব্রিটিশ কমিশনারের বাংলো, যেগুলো সবকিছুই এখন ভগ্ন দশায় রয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন জাপানিরা বোম্বিং করেছিল, তখন থেকেই কিন্তু এর ধ্বংস শুরু হয়। এরপর 1941 সালে ভয়ানক ভূমিকম্পেও কিছুটা ধ্বংস হয়েছে, আর অবশিষ্ট বাকিটুকু হয়েছে 2004 সালের সুনামিতে। আর এই যে সামনে কালো রঙের যে বিল্ডিংটা রয়েছে, এটা ছিল ব্রিটিশদের ক্লাব ঘর। জুনিয়র ব্রিটিশ অফিসারদের ক্লাব ঘর ছিল এটা। এই বিল্ডিংয়ের মধ্যেই ছিল জুনিয়র অফিসারদের রেস্টুরেন্ট, ড্যান্সিং বার। অফিসাররা এখানে আমোদ প্রমোদ করতেন। আর এই আইল্যান্ডটা নাকি আগে এতটাই সুন্দর ছিল যে আগে এর নাম ছিল প্যারিস অফ ইস্ট। আর এখানে ছিল একটা চার্চ। আর এই যে ডান সাইডে বন্ধুরা, এটা কিন্তু জেল ছিল। সেলুলার জেল তৈরি হওয়ার আগে এখানেই কিন্তু কয়েদিদের রাখা হতো। আর ওই যে ওই পাশে যে শুধু সিঁড়িটা দেখা যাচ্ছে, ওটা ছিল কমিশনারের বাংলো। এখন শুধুমাত্র সিঁড়িটাই অবশিষ্ট রয়েছে। আর এর পাশের এটা এখন পাওয়ার হাউস করা হয়েছে। এটা আগে ছিল রোমান ক্যাথলিক চার্চ। এখন এখানে এই পাওয়ার হাউসের কর্মীরা থাকেন। আর এটা ছিল ব্রিটিশ সোলজারদের ব্যারাক। এটা এই আইল্যান্ডের সবথেকে বড় বিল্ডিং। এখানে 165 জন সোলজার থাকতে পারত, আর বাকি সোলজারদের অন্যান্য জায়গায় ব্যবস্থা করা ছিল। এখানেই এদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। এছাড়াও যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রগুলোও কিন্তু এখানে স্টোর করা হতো। আর এই যে দেখুন বন্ধুরা, এই পরিত্যক্ত বাড়িগুলোকে এই গাছগুলো কীরকমভাবে গ্রাস করেছে। এগুলোকে এখন দেখে মনে হচ্ছে সেই যে পুরনো দিনের ভুতুড়ে বাড়ি। আর আমরা এখন পৌঁছে গেছি। গাড়ি আমাদের এইখানেই নামিয়ে দিল। এইখানে বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করে আবার কিছু সময় পরে এসে গাড়ি আমাদের আবার নিয়ে যাবে। আর এই চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য ছিল কিন্তু অসাধারণ।
আমরা গাড়ি থেকে নেমে এলাম নিচের দিকে। আমাদের টিমে যে গাড়িটা পৌঁছেছিল তাদের কিন্তু এখন ঘোরা হয়ে গেছে, ওরা একে একে সবাই উপরে উঠে আসছে। আমার কর্তামশাইও আগের গাড়িতে ছিল, এই যে ও এখন চলে আসছে। এই সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে গেলেই রয়েছে লাইট হাউস। আমিও লাইট হাউস দেখার জন্য এগিয়ে গেলাম। আর এই চারিপাশে তাল গাছের মতো গাছ রয়েছে, তবে এগুলো কিন্তু তাল গাছ নয়। সামনে এগিয়ে যেতেই আমার চোখ যেন কপালে উঠল। এই যে দেখুন বন্ধুরা, এর অপরূপ সৌন্দর্যটা কিরকম, অসাধারণ, মন পাগল করা পরিবেশ এখানে। আর এই যে সিঁড়ি দিয়ে নেমেই বেশ খানিকটা দূরে রয়েছে ওই যে লাইট হাউস। ওখানে দাঁড়িয়েই কিন্তু ব্রিটিশরা চারিদিকে নজরদারি চালাতো। আর আমিও এখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পৌঁছে গেলাম লাইট হাউসের শেষ মাথায়। তবে আস্তে আস্তে যতটা সহজে আমি নিচে নেমে পড়েছি, উঠতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল। পরে ভাবলাম আবেগের বশে এতটা আমার না আসাই ভালো ছিল। আর এখানে আমি বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থেকে এই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করলাম। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম। এখন আমরা ফিরে যাব। যে জায়গাটায় আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল সেখানেই আমরা ওই গাড়ির জন্য আবার অপেক্ষা করছি। এরপর ওই গাড়িতে করেই আমরা আবারও চলে আসলাম ফেরিঘাটে। যেখান থেকে আমরা বোটে নেমেছি সেই বোটে করেই কিন্তু আমরা আবার ব্যাক করলাম। আর ওখান থেকে আমরা বোটে করে আবারও চলে যাচ্ছি নর্থ বে আইল্যান্ডে। এই যে বন্ধুরা, আমরা কিন্তু নর্থ বে আইল্যান্ডে চলে এসেছি। আর এই আইল্যান্ডে কিন্তু বন্ধুরা অনেক রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। আপনারা চাইলে এখানে লোকাল গাইডের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু এই স্পোর্টসগুলো করে নিতে পারেন। এই আইল্যান্ডে কিন্তু আর একটা নাম আছে, কোরাল আইল্যান্ড। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে গেলাম আমরা হোটেলে। দুপুরে হোটেলে খাওয়া দাওয়া সেরে বিকেলে কিন্তু আবারও একটা জায়গায় চলে এলাম। আর এই যে দেখুন বন্ধুরা, পোর্ট ব্লেয়ারে যে হোটেলে আমরা ছিলাম তার পাশেই কিন্তু ছিল একটা রামকৃষ্ণ মিশন। এই রকম জায়গায় বেড়াতে এসে আর এত সুন্দর একটা স্থানের দর্শন পাবো এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি। সন্ধ্যের সময় বেশ কয়েক ঘন্টা আমরা এখানেই কাটিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় ঠাকুরের গান আর অমৃতবাণী শুনলাম মন ভরে। আর এরপর কিন্তু আমরা এখানে প্রসাদও পেয়ে গেলাম। প্রসাদ গ্রহণ করার পর এই যে মিশনের উল্টো দিকে একটা পার্কের মতো করা আছে, সেখানেই আমরা আরও বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এদিকে রামকৃষ্ণ মিশন আর এদিকে কিন্তু সমুদ্র রয়েছে। আর সমুদ্রের ওপাশে এই যে লাইটিংগুলো দেখুন বন্ধুরা। তারপর আমরা চলে এলাম হোটেলে, সেখানে রাতে ডিনারও সেরে নিলাম। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, গুড নাইট। ডিনার সেরে আমরা একদম বিছানায় চলে গেলাম। ফিরে আসি পরের ভিডিওতে তৃতীয় দিনে কি করলাম সেটা নিয়ে।